বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ওখানকার ইউনিয়ন থেকে জানা গেছে ওনাদের আবর্জনার মধ্যে ছাগলের পচা মাথা আর ছাগলের শরীরের বিভিন্ন অংশ থাকে, যা একেবারেই স্বাভাবিক নয়। ভাবার বিষয় হলো, ছাগলের মাথা এত যত্ন করে ওনাদের বাড়ির বাইরে আবর্জনার স্তূপে কেন ফেলা হচ্ছে? আপনি কি জানেন ছাগলের মাথা সাধারণত জাদুটোনায় ব্যবহার করা হয়? এদের এখান থেকে সরানোর ব্যবস্থা করুন, না হলে এখানে কারো বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার মনে তখন দুটো বড় বিপদের সংকেত বেজে উঠল। আমি তৎক্ষণাৎ মহল্লার সব লোকদের ডেকে একটা জরুরি মিটিং বসালাম। আমরা সবাই মিলে আলোচনা করলাম। তখন পাশের বাড়ির চাচা বললেন, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন ব্যাপারটা একেবারে স্পষ্ট হয়ে গেল। এমন কোন শক্ত প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে কিছু বলাও যায় না। তাই আমরা ঠিক করলাম যে আগে অফিসিয়াল কোনো অভিযোগ না দিয়ে আমরা মহল্লার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওনাদের বাড়িতে যাব। আমরা যখন ওনাদের বাড়িতে গেলাম তখন অনেকক্ষণ ধরে দরজায় কড়া নাড়লাম। প্রথমে কেউ দরজা খুলল না, কিন্তু আমরা হাল ছাড়লাম না এবং দরজায় ধাক্কা দিতেই থাকলাম। তখন ভেতর থেকে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। আমরা বললাম, আপনাদের বাসার পুরুষ মানুষদের বাইরে পাঠান। উনি বললেন, ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমি জিজ্ঞেস করলাম, আপনারা কখন আসবেন? উনি বললেন, জানি না কখন আসবে। আমরা সবাই জানতাম সে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলছে, কারণ ওনাদের বাড়ি থেকে কাউকে আমরা বাইরে বের হতে দেখিনি। আমরা খুব কড়া সুরে ওনাকে জানিয়ে দিলাম এবং ওনাদের কাছে বার্তা পৌঁছে দিলাম যে সন্ধ্যায় যেন ওনারা এলাকার ডিফেন্স পার্টি অফিসে এসে দেখা করে, খুব জরুরি কাজ আছে। কিন্তু সেদিন ওনাদের কেউ আসেনি। ওই রাতেই হঠাৎ করে আমাদের গলির ট্রান্সফরমারটি পুড়ে গেল। তখন ছিল প্রচন্ড গরমের মাস, জুন মাস। যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস ছিল ওদের তো বাড়ির ভেতরেই ছিল, কিন্তু যাদের বাড়িতে জেনারেটর বা আইপিএস এর ব্যবস্থা ছিল না ওনারা সবাই গরমের কারণে বাইরে বেরিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওই বাড়ি থেকে কেউ বের হলো না। সারা রাত বিদ্যুৎ ছিল না, তবুও ওই বাড়ির পর্দা এক চুল সরল না, জানালাও একটু খোলা হলো না। এই ঘটনা আমাদের গলির সবাইকে আরো বেশি চিন্তায় ফেলে দিয়েছিল এবং ওনাদের ওপর আমরা সবাই ভীষণ রেগে গিয়েছিলাম। একদিন আমাদের পাশের বাড়ির মেয়ে রোকসানা সন্ধ্যার সময় বাইরে বেরিয়ে এলো। বাচ্চারা তখন ক্রিকেট খেলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে একটা লোক ওই বাড়ি থেকে একটা বড় কালো শপিং ব্যাগ হাতে বেরিয়ে এলো। সে বরাবরের মতোই নিজের আবর্জনা ফেলতে যাচ্ছিল। রোকসানার মাথায় তখন কি ভর করলো কে জানে। সে দৌড়ে গিয়ে লোকটার হাত থেকে শপিং ব্যাগটা ছিনিয়ে নিল। লোকটা এই ধরনের আকস্মিক আক্রমণের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। মেয়েটা ব্যাগটা ছিনিয়ে নিল, কিন্তু সে এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে লোকটা তার কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়ার কোনো সুযোগই পেল না। খোলা রাস্তায় ক্রিকেট খেলার প্রস্তুতিতে মগ্ন কিছু ছেলে ওনাকে দেখছিল। পুরো মহল্লার ছোট বড় সবাই এই বিষয়টা সম্পর্কে জানতো। সবাই জানতো কারা এর সঙ্গে জড়িত। হঠাৎ করে এক মহিলা জোরে চিৎকার শুরু করলো। ক্রিকেট ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত ছেলেদের হাতে বল ছিল। পরিস্থিতি দেখে ছেলেরা দ্রুত ওই মহিলার দিকে ছুটে গেল। মহিলার ব্যাপারটা ছেলেরাও জানতো। ওই মহিলা জোরে চিৎকার করে বলল, এই ব্যাগটা ছেড়ো, এই ব্যাগটা। এই দৃশ্য দেখে ওই লোকটা বুঝতে পারলো যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে দ্রুত তার বাড়ির দিকে দৌড়ে গেল এবং দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ওই মহিলা চিৎকার শুনে বুঝতে পেরেছিল যে যদি সে প্রতিবাদ করে তাহলে বাচ্চারা ওকে ধরে বেদম মারবে। বাচ্চারা তখন সবাই মিলে শপিং ব্যাগটা ছিঁড়ে ফেললো। শোরগোল শুনে মহল্লার সবাই বাড়ি থেকে বেরিয়ে এলো। সবাই নিজেদের মোবাইল ফোন বের করলো, যেন প্রমাণ থাকে যে শপিং ব্যাগের ভেতরে কি আছে বা কি ছিল। আর শপিং ব্যাগটা ছিঁড়ে যেতেই ভেতর থেকে এত বাজে গন্ধ বের হচ্ছিল যে সবাই নাকে কাপড় চেপে ধরলো। ব্যাগ থেকে বের হলো পচা ছাগলের মগজ, যা পচে গলে একাকার হয়ে গেছে। মহল্লার লোকেরা তা দেখে এতটাই রেগে গেল যে ওনারা সেই বাড়িতে হামলা করে দিল এবং দরজায় জোরে জোরে ধাক্কাতে শুরু করলো। তো ওনাদের মধ্যে একজনও বাইরে বেরিয়ে এলো না। হয়তো ওনারা সবাই ঘরে লুকিয়েছিল অথবা জানালা দিয়ে এই সব ঘটনা দেখছিল। কিছুক্ষণের মধ্যে পুলিশ এসে পৌঁছালো এবং ওনারা নিজেদের চোখে সবকিছু দেখলো। দরজায় আবার সজোরে ধাক্কা দেওয়া হলো। এবার ভেতর থেকে আবারও একজন মহিলার কণ্ঠস্বর শোনা গেল। সে বলল, কাল আপনারা মহল্লায় মিটিং ঠিক করে নিন।
আমার ভাইয়েরা এখন বাড়িতে নেই। মিটিংয়ে ভাইয়েরা এসে যাবে। আপনাদের যা বলার বাড়ির পুরুষদেরকেই বলবেন।